সমাজ কি আমাদের দুঃখ ভাগ করে নেয়? ছেলেটা ভালো হতে পারে, কিন্তু তাদের শর্ত ভালো না মা। বিয়ে দেওয়া এত সহজ নাকি রে? বিয়ে ঠিক হলেই কি সব হয়ে যায়? গীতা, রাস্তাটা একটু খারাপ, কষ্ট হচ্ছে না তো? এত খারাপ রাস্তা, এদিক দিয়ে গরুর গাড়ি ছাড়া কিছু যায় না। না, কষ্ট হচ্ছে না। আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। গীতা, একটা কথা বলবো? তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করব না, তুমি বলো না। আমাদের বাড়িতে আমার বয়স্ক বাবা মা আছেন। বাবার শরীরটা তেমন ভালো না, মাও এখন আগের মতো কাজ করতে পারেন না। আর একটা ছোট বোন আছে, মিতা। বোনটা কলেজে পড়ে। তুমি ওদের সবাইকে আপন করে নিও। তুমি একদম ভেবো না, আমি কখনো ওদের মনে কষ্ট দেব না। তাছাড়া তোমার পরিবার তো এখন থেকে আমার পরিবার। আমি একটা ছোট চাকরি করি, সংসারের সব দায়িত্ব একা সামলানো আমার পক্ষে কঠিন। তাই আজ থেকে এই সংসার তোমারও। আমার বাবা মা যেন কখনো মনে না করে আমি বিয়ে করার পর তাদের থেকে দূরে সরে গেছি। তুমি এভাবে বলছো কেন? তোমার বাবা মা তো এখন আমারও বাবা মা। আমি চেষ্টা করব যেন তাদের কোনো কষ্ট না হয়। আমি জানতাম তুমি বুঝবে। তোমাকে দেখলে বোঝা যায় তোমার মধ্যে আলাদা একটা সরলতা আছে। তোমাদের এলাকায় তোমার খুব সুনাম। আশা করি আমাদের এই এলাকাতেও তুমি সুনাম অর্জন করতে পারবে। এলাকায় সুনাম অর্জন করে কি লাভ বলো? আমাদের মূল কাজ হলো নিজেদের সংসারে সুন্দরভাবে দায়িত্ব পালন করা। এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের এখানে নামতে হবে। এরপর আর গাড়ি যাবে না, এখন নামতে হবে। কমলা, বয়স তো আর থেমে থাকে না। শরীরটাও দিন দিন ভেঙে যাচ্ছে। আগে যেমন টুকটাক কাজ করতে পারতাম, এখন আর পারি না। 5 মিনিট হাঁটলেই হাঁপিয়ে উঠি। আমার অবস্থাও তো খুব একটা ভালো না, হাঁটুতে ব্যথা লেগেই আছে। তবু সংসারের কাজ তো থেমে থাকে না। এই অবস্থায় বৌমার কাছে সাহায্য করতে হয়। কি আর করবে বলো? সংসারের কাজ একা একা বৌমা সামলাতে পারে না। তাছাড়া সংসারের লোকজনও তো অনেক বেশি। এত মানুষের রান্না বান্না, আর তারপর তাদের খেতে দেওয়া, সব বৌমাকে সামলাতে হয়। সংসারের দায়িত্ব আমরাও পালন করেছি। সংসারের কাজকর্ম করে শ্বশুর শাশুড়ির সেবা করেছি। আজকালকার বউরা শ্বশুর শাশুড়ির সেবা তো দূরে থাক, একবার ঘরে এসে খোঁজও নেয় না। এভাবে বলছো কেন? বৌমা সময় পায় না। সবাইকে একা হাতে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। তবে আমাদের গোপালটা বিয়ের পর থেকে কেমন যেন হয়ে গেছে। বৌমার জন্য সব হয়েছে। বৌমা আমাদের ছেলেটাকে হাত করে পর করে দিয়েছে। তোমার ওষুধ নেই, আমারও ওষুধ নেই, এদিকে কি কোনো খেয়াল রাখে? আমার চিন্তা অন্য। আমি মিতার কথা ভাবছি। মেয়েটা পড়াশুনো শেষ করেছে কতদিন হলো, বয়সও তো কম হলো না। কিন্তু গোপাল এখনো ওর বিয়ের ব্যাপারে তেমন কিছু ভাবছে না। মরার আগে ওর বিয়েটা দেখে যেতে পারলে শান্তি পেতাম। সে কপাল মনে হয় আমাদের নেই। দেখি, আজকেই গোপালের সাথে কথা বলতে হবে। মিতার এবার সত্যিই বিয়ের ব্যবস্থা করতে হবে। বলি কি, তোমার চেনা জানা অনেক মানুষ তো আছে, তাদের সাথে তো কথা বলতে পারো। হ্যাঁ, সবার সাথেই কথা বলতে হবে। এভাবে চুপচাপ থাকলে হবে না।
তুই আমাকে মারলি কেন? আমি কিন্তু মাকে বলে দেব। মাকে বলে দিলে তুই আমার কাছে আবার মার খাবি। ও মা, দেখো সুমন আমাকে মারছে। আহা, ও বাবা গো, মা গো, মরে গেলাম। তুই যত মা করবি আমি তোকে তত মারবো। দিদি, ভালো চাস তো এই ঘর থেকে চলে যা। এখন থেকে আমি এই ঘরে একা একা পড়বো। তোদের সমস্যাটা কি আমাকে বলতো? এক জায়গায় থাকলে সব সময় মারামারি করিস। তোরা কি আমাকে একদণ্ড শান্তি দিবি না রে? সন্ধ্যা হয়েছে, তাড়াতাড়ি গিয়ে পড়তে বস। মা দেখো, ভাই আমাকে এই ঘর থেকে চলে যেতে বলছে। ওনাকে এই ঘরে একা একা পড়বে। এখানে তুই আছিস কেন? তোকে না বলেছি সুমনের আশেপাশে আসবি না? দুজন একসাথে হলেই মারামারি শুরু হয়ে যাবে। দোষ করলো সুমন, আর তুমি আমাকে বকছো। তুমি সবসময় আমাকেই বকাবকি করো। তুই সুমনের থেকে বড়, এটা সব সময় মাথায় রাখবি। যা, এখন তোর পিসির ঘরে গিয়ে পড়তে বস। আমি কেন যাব? সুমন দোষ করেছে, ও যাবে। আমি এই ঘরে পড়বো। আরে বাবা, এমন করলে তোদের একজনেরও পড়া হবে না। দিয়ামা, আমার কথা শোন, যা তোর পিসির কাছে যা। স্কুলের পড়াটা পিসির কাছে গিয়ে করগে। ঠিক আছে, আমি যাচ্ছি। সুমন, আজকে তোকে কিছু বললাম না, তবে এরপর যদি দেখি যে তুই দিদিকে মারছিস, তাহলে কিন্তু তুই আমার হাতে মার খাবি। দিদিকে আমি কখন মারলাম? আমি দিদিকে মেরেছি তুমি দেখেছো? মিথ্যে কথা বলবি না। মিথ্যে কথা বললে আরো বেশি মার খাবি। ভালো চাস, এখনই পড়তে বস। জোরে জোরে পড়বি যাতে পড়া আমার কানে যায়। আমি এখন রান্না করতে যাচ্ছি, এসে পড়াটা ধরবো কিন্তু। আরে গোপাল যে, অনেকদিন পর দেখা হলো। আজকাল তো দেখাই যায় না তোকে। বাজার করতে গিয়েছিলি মনে হয়। হ্যাঁ, ঠিকই বলেছিস। বাজার করলাম, বাবা মায়ের জন্য ওষুধ কিনলাম। আজকে ছুটির দিন, তাই সকাল সকাল বাজার করলাম আর কি। তা বন্ধু, তোর কি খবর? আমার আর খবর কি? তোর বৌদি তো আমাকে একেবারে দেখতেই পারে না। আমি নাকি বাড়ি থাকলে তার কাজের সমস্যা হয়। কাজের যখন সমস্যা হয়, তাহলে বাড়ি থাকার দরকার কি? তুই বরং বাড়ি না গিয়ে রাস্তায় রাস্তায় ঘোর। তুইও আমার সঙ্গে তামাশা করছিস বন্ধু? তামাশা করলে কর। আজকাল আমার সঙ্গে সবাই তামাশা করে। ওই পাশে চায়ের দোকান আছে, চল বন্ধু, আমরা চা খেতে খেতে গল্প করি। অনেক দিন পরে তোর সাথে দেখা হয়েছে, তাই আজকে মন খুলে আড্ডা দেব। বন্ধু, ওকে আজকাল একেবারে দেখা যায় না কেন? কেমন যেন পর হয়ে গেছিস। সময় কোথায় বল? সেই সকালে অফিসে যাই, আর বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রাতে বাড়ি এসে সারাদিনের সংসারের হিসাব নিয়ে রাতে ঘুমাই, আবার সকাল হলে বেরিয়ে যাওয়া। এইভাবে চলছে আমার দিন। আর আমায় দেখ, মাথায় কোনো চিন্তা নেই। সকালে ভাত খেতে চাইলাম, বউ হাঁড়ি ছুঁড়ে মুখের ওপর মারলো। তারপরও আমার মন ফুরফুরে থাকে। টেনশন কি জিনিস সেটা আমি বুঝি না। তুই বেশ সুখেই আছিস। তোর মতো সুখে যদি আমি থাকতে পারতাম, তাহলে তো বাঁচতাম। তা যা বলেছিস। আপনি নিশ্চয়ই মিতা। আপনাকে আগে দূর থেকে দেখেছি, কিন্তু এভাবেই কথা বলা হয়নি কখনো। হ্যাঁ, আমি মিতা। আপনি দেবেশ দা তো? হ্যাঁ, দাদা বললে কিন্তু একটু বেশি বয়সী শোনায়। দেবেশ বললেই চলবে। ঠিক আছে, তাই হবে। তবে সরাসরি নাম ধরে ডাকতে কেমন যেন লাগে। আপনাকে নিয়ে কাকু কাকিমার কাছে অনেক কথা শুনেছি। বলছিলেন আপনি নাকি খুব শান্ত স্বভাবের। শান্ত কিনা জানি না, তবে বেশি কথা বলতে পারি না, এই যা। আমি সবসময় কম কথা বলতে পছন্দ করি। কম কথা বলা খারাপ কিছু না। আজকাল তো সবাই খুব বেশি কথা বলে, কিন্তু মন দিয়ে শোনে খুব কম।
একটা কথা আমি আগে থেকেই পরিষ্কার করে বলতে চাই। নিশ্চিন্তে বলুন। আমার বয়স এখন 32 বছর। হয়তো আপনারা অন্যরকম কিছু ভেবেছেন। তাছাড়া আমি কোনো চাকরি করি না, পড়াশোনা শেষ করেছি অনেক আগেই, কিন্তু সংসারের নানা কারণে বাইরে কাজ করতে যাওয়া হয়নি। তাই আমার বিষয়ে যদি আপনার কোনো আপত্তি থাকে সেটা এখনই জানালে ভালো হয়। আপনি খুব সরাসরি কথা বলেন, এটা আবার ভালো লাগলো। বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার নিজের বয়সও তো কম না। জীবনে বিয়ে মানে খুব কম বয়স খোঁজা নয়, বরং মানসিক মিল খোঁজা। কিন্তু সমাজ তো সবসময় বয়স দেখে বিচার করে। সমাজ সবসময় কিছু না কিছু বলবেই। আমি বরং ভাবি একজন মানুষ কেমন, তার ব্যবহার কেমন, সে সংসারকে কিভাবে দেখে। আপনি কি চান সেটা বেশি গুরুত্বপূর্ণ। সংসারে দাদার চাপ, বাবা মা অসুস্থ, ভাইপো ভাইজির পড়াশোনা দেখিয়ে দেওয়া, এইসব নিয়ে আছি। কখনো নিজেকে নিয়ে সেইভাবে ভাবা হয়নি। তাহলে এখন নিজের কথা ভাবার সময় এসেছে। আপনি কি বিয়ের পর কাজ করতে চান? সুযোগ পেলে করতে চাই, কিন্তু যদি সংসার সামলে সময় না পাই তাতেও আপত্তি নেই। আমি দায়িত্ব এড়াতে চাই না। আমি চাই আমার সঙ্গী আমার পাশে থাকুক, সিদ্ধান্তে অংশ নিক। চাকরি করুক বা না করুক সেটা বাধ্যতামূলক নয়, তবে ইচ্ছা থাকলে আমি অবশ্যই সমর্থন করব। আপনি কি সত্যি এভাবে ভাবেন, নাকি আমার কাছে ভালো সাজছেন? আমি অভিনয় করতে জানি না, আমি চোখের একটা সংসার চাই, এখানে একে অপরকে ছোট করা হবে না। মিতা, আপনার বিষয়ে তো অনেক কিছু জানলাম, আপনি তো আমাকে কোনো প্রশ্ন করলেন না। আপনার সম্পর্কে আমি দাদার কাছ থেকে সবকিছু শুনেছি। আপনি পরিবারের একমাত্র ছেলে, বাবা মাকে নিয়ে আপনার পরিবার। আপনি কলেজে ইংরেজি সাহিত্যের প্রফেসর। হ্যাঁ, আপনি একদম ঠিক জানেন। আমরা তো একে অপরকে জানলাম। এবার আমি বাবা মায়ের সাথে আপনার কথা বলবো। এখন আমি আসি। বাবা, ঘুমাওনি এখনো? এই বয়সে ঘুম কি আর ঠিক মতো আসে রে? আয়, বস, তোকে নিয়েই ভাবছিলাম। দেবেশের বাড়ি গিয়েছিলি আজ? হ্যাঁ বাবা, সকালে গিয়েছিলাম। কি বললো ওরা? ছেলেটা কি বলছে? মিতাকে পছন্দ করেছে তো? দেবেশ ছেলেটা খুব ভালো, শান্ত, ভদ্র, শিক্ষিত। মিতাকে সে খুবই পছন্দ করেছে। ওর কথাবার্তায় বুঝলাম মিতার স্বভাব তার ভালো লেগেছে। তাই নাকি? তাহলে তো ভালো খবর। এতদিন পর মনে হয় একটু নিশ্চিন্ত হতে পারবো। তাহলে আর দেরি কেন? চুপ করে আছিস কেন? ওরা কি বলেছে? খুলে বল। বাবা, কথা আছে বলেই তো আমার মাথা কাজ করছে না। দেবেশের বাবা মা একটা শর্ত দিয়েছেন। শর্ত? কিসের শর্ত? তারা বলেছেন যদি মিতার সাথে দেবেশের বিয়ে দিতে চাই তাহলে 2 লক্ষ টাকা পণ দিতে হবে। 2 লক্ষ টাকা? এত টাকা আমরা কোথায় পাবো? সেই কথাই তো ভাবছি বাবা। সংসারের খরচ, তোমাদের চিকিৎসা, ছেলেমেয়ের পড়াশোনা সব মিলিয়ে মাস শেষে কিছুই থাকে না। কিভাবে এত টাকা জোগাড় করব বুঝতে পারছি না। কিন্তু তোর বোনের বয়স তো আর কম হলো না। সমাজ কি বলবে ভেবেছিস? মানুষ কত কথা বলে। মেয়ের বয়স বাড়লে কথারও শেষ থাকে না। সমাজের কথা তো ভাবি বাবা, কিন্তু পণ দেওয়া কি ঠিক? মিতা তো কোনো বোঝা নয়, ওর কি কোনো দাম নেই? আমি জানি পণ চাওয়া ঠিক না, কিন্তু বাস্তবটা বড় কঠিন রে। যদি এই টাকাটার জন্য ভালো একটা ঘর হাতছাড়া হয়ে যায় তাহলে তোর বিয়েটা হবে না। তাই বলে টাকার বিনিময়ে বোনকে বিয়ে দিতে হবে? তোর বোনের জন্য এইটুকু করতে পারবি না? বাবা হয়ে আমি তো আর কিছু করতে পারলাম না। সারা জীবন কষ্ট করেও মেয়ের বিয়ের টাকা জমাতে পারিনি। এখন তুই বড় ছেলে, দায়িত্ব তোকেই নিতে হবে। দায়িত্ব এড়াতে চাই না বাবা। দেখি ধার দেনা করে টাকা জোগাড় করতে পারি কিনা। সংসার তো এমনিতেই টানাটানির মধ্যে চলছে।
তবুও বোনের বিয়েটা দিয়ে দে। কোনো দায়িত্ব তো ঠিক মতো পালন করতে পারিস না, অন্তত এই কাজটা করে শান্তি দে। দায়িত্ব আমি ঠিকই পালন করি বাবা, কিন্তু তোমরা দেখতে পাও না। যাকগে, এসব কথা থাক। তুমি ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি টাকা জোগাড় করব। কে কে ওখানে? ভয় পাবি না, আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। আপনি আপনি কে? এই ঘরে এলেন কিভাবে? দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। দরজা খোলা না থাকলেও যে আমি আসতে পারি, আমি সব জায়গায় যেতে পারি। শোন মিতা, আমি তোর খুব কাছের একজন, আমি সব সময় তোর উপকার করব। আমি আপনাকে চিনি না। আপনি এখানে কেন? আপনি আমার কি উপকার করবেন? তোর দাদার সংসার চালাতে কষ্ট হয়, দিন রাত খেটে মানুষটা ক্লান্ত হয়ে পড়ে। মা বাবার ওষুধ, ছেলে মেয়ের পড়াশোনা, সংসারের খরচ সব একা কাঁধে নিয়েছে। জানি দাদা খুব কষ্ট করে। এদিকে আবার আর এক ঝামেলা এসে পড়েছে, আমার বিয়ের পণের টাকা জোগাড় করা। আমি অবশ্য দাদাকে বলেছি পণ দিয়ে আমি বিয়ে করব না। তোর বিয়ের জন্য 2 লক্ষ টাকা জোগাড় করতে গেলে ওর পিঠ দেওয়ালে ঠেকে যাবে। ধার করবে এমনও হতে পারে, হয়তো তোর দাদা টাকা জোগাড় করার জন্য কিডনিও বিক্রি করে দিল। এ আপনি কি বলছেন? কিছুতেই এটা হতে পারে না। আমি এই বিয়ে করব না। বিয়ে ছাড়াও বেঁচে থাকা যায়। আমি রাজি না হলে এই বিয়ে হবে না। কিন্তু সমাজের লোকজনের ভয়ে তোর দাদা ঠিকই বিয়ে দেওয়ার জন্য পণের টাকা জোগাড় করবে। আমি বলি কি, তুই কিছু একটা করার চেষ্টা কর। দেখবি তোর হাতে যখন টাকা আসবে, সমাজের সবাই তোকে মূল্য দেবে। আপনি ঠিকই বলছেন। আমি কাল থেকেই কাজ খুঁজব। আমি যদি রোজগার করে দাদার হাতে কিছু টাকা দিতে পারি, তাহলে দাদার চাপ কিছুটা কমবে। ঠিক বুঝেছিস। এবার আমি আসি। মা, একটা কথা বলবো, রাগ করো না কিন্তু। এরমভাবে বলছিস কেন? তোরা কথা বললে আমি রাগ করি নাকি? বল, কি বলতে চাস? মা, পিসির বিয়ে যদি ঠিক হয় তাহলে কিন্তু আমাদের নতুন জামা লাগবে। হ্যাঁ মা, একদম ঝকঝকে নতুন পাঞ্জাবি চাই আমার। লাল রঙের হলে ভালো হয়, সবাই তো নতুন জামা পরে আসবে। আগে তোর পিসির বিয়ে ঠিক হোক, তারপর এসব নিয়ে ভাবা যাবে। এখন থেকে এত চাওয়া শুরু করছিস কেন? কিন্তু মা, বিয়ে তো হবেই। দাদু তো সেদিন বলছিলেন এবার পিসির বিয়ে দিতেই হবে। বিয়ে দেওয়া এত সহজ নাকি রে? বিয়ে ঠিক হলেই কি সব হয়ে যায়? কত আয়োজন, কত খরচ জানিস? বাবা তো বলছিল যেভাবেই হোক পিসির বিয়ের টাকা জোগাড় করবে। কাল বাবা দাদুর সাথে কি যেন কথা বলছিল। বড়দের কথা সব সময় শুনতে হয় না। তোর বাবা অনেক চিন্তায় আছে, তোরা অন্তত তাকে আর বাড়তি চিন্তা দিস না। আমরা কি এমন চেয়েছি মা? একটা করে নতুন জামা, এটুকু ইচ্ছেও কি তোমরা পূরণ করতে পারবে না? বিয়ের দিন তারিখ ক্ষণ আগে ঠিক হোক, তারপর তোদের জামা কিনে দেওয়া হবে খন। এখন যা, কে আমাকে উদ্ধার কর দেখিনি। এই দিদি, তাড়াতাড়ি খেয়ে নে, স্কুলে যেতে হবে। আজকে স্কুলে গিয়ে সবাইকে বলবো পিসির বিয়েতে আমাদের নতুন জামা কিনে দেবে। নতুন জামা কিনে দিলে আবার সবাইকে বলতে হয় নাকি? তুই তো দেখি পেটে কোনো কথাই রাখতে পারিস না। দিদি, তোকে কিন্তু আমি মারবো। এই শুরু হলো। তোরা কি 1 মিনিটও মিলেমিশে থাকতে পারিস না? মা, আজকে কিন্তু আমার দোষ না, তুমি সব দেখলে। আর একটাও কথা বলবি না, চুপচাপ খেয়ে নে। কি রে মিতা, সকাল থেকে ঘরে বসে কি করছিস? আজ তোকে একবারও ঘর থেকে বার হতে দেখিনি তো। কাঁথা সেলাই করছি মা। পুরনো শাড়িগুলো দিয়ে বানিয়েছি। এই কাঁথাগুলো আমি কাজে লাগাবো। কাজে লাগবি মানে?
তোর কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। মা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা? তোকে দেখে আমার কেমন যেন লাগছে। কিছু হয়েছে নাকি? কোনো সমস্যার কথা তো তুই বলিস না। মা, আমি এই বিয়েটা করব না। কি বললি? আবার বলতো। বিয়ে করবি না তো সারা জীবন এই বাড়িতে থাকবি নাকি? আশেপাশের লোকজন তোকে নিয়ে কত কথা বলে, লজ্জায় কোথাও যেতে পারি না। আমি পণ দিয়ে বিয়ে করতে রাজি না মা। দাদাকে আমি বলে দিয়েছি, দাদা যদি আমার জন্য কষ্ট করে টাকা জোগাড় করে, আমি তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাব। তোর মাথা খারাপ হয়েছে নাকি? এতদিন পরে একটা ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে, ছেলেটা শিক্ষিত, ভদ্র, কলেজের প্রফেসর, আর তুই বলছিস বিয়ে করবি না? ছেলেটা ভালো হতে পারে, কিন্তু তাদের শর্ত ভালো না মা। 2 লক্ষ টাকা কি হাতের ময়লা? চাইলো আর দিয়ে দিলাম। সমাজে থাকতে হলে কিছু নিয়ম মানতেই হয়। কোন চাওয়া ঠিক না জানি, কিন্তু সব ঘরেই তো চলে। তোর দাদা যদি ব্যবস্থা করতে পারে, তোর আপত্তি কোথায়? আপত্তি আছে মা। দাদা তো একা সংসার টানছে। তোমার আর বাবার ওষুধ, সুমন দিয়ার পড়াশোনা, ঘরের খরচ সব তার কাঁধে। তার উপর আমার বিয়ের জন্য টাকা জোগাড় করা এত সহজ মনে করছো? তাহলে কি সারা জীবন বাপের বাড়িতেই বসে থাকবি? তোর বয়স কম হলো নাকি? লোকে কত কথা বলে জানিস? মানুষ তো কথা বলবেই মা, কিন্তু তাদের কথার জন্য কি আমরা অন্যায় মেনে নেব? আমরা কি তোর জন্য কিছু করতে পারবো না? মরার আগে তোর বিয়েটা দেখে যেতে চাই। এতটুকু ইচ্ছেও কি আমাদের থাকবে না? থাকবে মা, অবশ্যই থাকবে, কিন্তু পণ দিয়ে নয়। আমি চাই না আমার বিয়ের জন্য দাদা শেষ হয়ে যাক। তোর দাদা শেষ হয়ে যাবে মানে? বোনের জন্য কি সামান্য দায়িত্ব পালন করতে পারবে না? সব তো নিজের ছেলে মেয়ে আর বউয়ের জন্য করে। মা, তুমি এইভাবে বলতে পারলে? দাদা সবার জন্য করে। সবার জন্য করতে গিয়ে দাদার নিজের কথা ভাবতে ভুলে গেছে। সে তো দেখাই যায়। শোন, আমি আর কথা বাড়াতে চাই না। তুই বিয়ের জন্য প্রস্তুত হবি, এটাই আমার শেষ কথা। কি গো, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন গো? টাকা জোগাড় করতে পারলে? না গীতা, এখনো পারিনি। অনেক জায়গায় কথা বলেছি, অফিসের সহকর্মীদের কাছে, চেনা জানা 2-1জনের কাছে টাকা চেয়েছি। কেউ পুরোটা দিতে পারবে না। কেউ বলেছে কিছুদিন পরে দেখবে, কিন্তু হাতে এখনো একটা টাকাও আসেনি। আমি ভেবেছিলাম হয়তো কিছু একটা ব্যবস্থা হয়েছে। তুমি তো 2 দিন ধরে ঠিকমতো খাচ্ছ না, ঘুমোচ্ছ না। এইভাবে দুশ্চিন্তা করলে তোমার যে শরীর খারাপ হবে। খারাপ হলে আর কি করব? মাথার মধ্যে যে চিন্তা, সেটা যে কমাতে পারছি না। একদিকে বাবা প্রতিদিন মনে করিয়ে দিচ্ছে মিতার বয়স হচ্ছে, অন্যদিকে টাকা জোগাড়, আশেপাশে লোকজনের কথা, সব মিলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। মিতা তো বলেছে সে পণ দিয়ে বিয়ে করবে না। তার কথাটা কি একবারেও শোনা যাবে না? আবেগ দিয়ে সব সিদ্ধান্ত নেওয়া যায় না গীতা। মিতা এখন যা বলছে, পরে যদি বিয়েই না হয়, তখন সমাজ কি বলবে? সবাই আঙুল তুলবে আমার দিকে। সমাজ কি আমাদের দুঃখ ভাগ করে নেয়? সংসারের খরচ যখন বাড়ে, ওষুধ কেনার টাকা যখন থাকে না, তখন কি সমাজে গিয়ে আসে? তাও এই সম্বন্ধটা আমি হাতছাড়া করতে চাই না। দেবেশ ছেলেটা সত্যিই ভালো, এমন ছেলে বারবার আসে না। যদি এই সুযোগটা চলে যায়, পরে হয়তো আর এমন ভালো ঘর পাওয়া যাবে না। কিন্তু 2 লক্ষ টাকা, এত বড় অঙ্কের টাকা ধার করলে শোধ করবে কিভাবে? এখনই তো মাস শেষে টানাটানি লেগে থাকে। আর তখন জানি, তবুও ভাবছি যদি বাড়িটার একটা অংশ বন্ধক রাখি, অথবা এনজিও থেকে ঋণ নিই।
একটু সুদ বেশি হলেও আস্তে আস্তে পরিশোধ করা যাবে। বাড়ি বন্ধক রাখবে? এই বাড়ি তো তোমার বাবার শেষ সম্বল। যদি সময় মতো টাকা শোধ করতে না পারো? ঝুঁকি নিতেই হবে, দায়িত্ব থেকে পালাতে পারবো না। আমি বড় ছেলে, মিতার বিয়েটা দেওয়া আমার কর্তব্য। কিন্তু কর্তব্য মানেই কি অন্যায় মেনে নেওয়া? অন্ত অন্যায়। তুমি নিজেই তো বলেছিলে মেয়েটা কোনো বোঝা নয়। আমি জানি পণ চাওয়া অন্যায়, কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর। যদি টাকা না দিই ওরা বিয়ে ভেঙে দেবে, তখন বাবা মা আমাকে দোষ দেবে, বলবে আমি বোনের জন্য কিছুই করতে পারলাম না। তুমি কি মিতার সাথে আরেকবার কথা বলবে না? যদি ও না রাজি হয়? মিতার কথা এখন শোনা যাবে না, ও আবেগ দিয়ে ভাবছে, আমি বাস্তব দেখে ভাবছি। আজ না হলে কাল ও বুঝবে আমি তার ভালোর জন্যই যা করার করেছি। আর ভালো মানে কি বিয়ে দেওয়া? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, ভালো ঘরে গেলে মানুষ মানিয়ে নেয়। আমি শুধু চাই মিতার ভবিষ্যৎটা ভালো হোক। আর আমাদের ভবিষ্যৎ? এই ঋণের বোঝা নিয়ে আমরা কি শান্তিতে থাকতে পারবো? জানি না, কিন্তু এই মুহূর্তে আমার সামনে একটাই পথ, যে করেই হোক টাকা জোগাড় করা। শোনো, এইসব কথা এখন থাক, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি আলোটা নিভিয়ে দাও। মিতা, একটু দাঁড়াবে? কেমন আছো তুমি? আমি তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। ও, আপনি? হ্যাঁ, ভালো আছি। তা কি মনে করে আমাদের বাড়ির দিকে যাচ্ছিলেন? তোমাকে দেখার খুবই ইচ্ছে হচ্ছিল, তাই আর কি। তোমার মুখটা খুব ক্লান্ত দেখাচ্ছে। সব ঠিক আছে তো? বাড়িতে কোনো সমস্যা? সমস্যা তো আছে, আর সেই সমস্যার কথাই বলতে চাইছিলাম আপনাকে। নিশ্চিন্তে বলো, আমি শুনছি। এই বিয়েটা আপনি ভেঙে দিন। কি বলছো? হঠাৎ এমন কথা কেন? হঠাৎ না, ভেবে চিন্তেই বলছি। আমি পণ দিয়ে বিয়ে করব না। আমার দাদার পক্ষে 2 লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব। আমার জন্য তাকে ঋণের বোঝা নিতে হবে, এটা আমি হতে দেব না। আমি বুঝতে পারছি আপনার কষ্ট। বিশ্বাস করুন, আমি নিজেও পণ নিতে চাই না। আমি কখনো চাইনি আপনার পরিবারের কাছ থেকে 1 টাকাও নিতে। তাহলে আপনার বাবা মাকে বলুন এই শর্ত তুলে নিতে। বলেছি, কিন্তু তারা রাজি নয়। তারা বলছে সমাজে মান সম্মান আছে, ছেলের বিয়ে, কিছু তো নিতেই হবে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু তাদের মত বদলানো সহজ না। তাহলে আপনি তাদের কথাই মেনে নিচ্ছেন? আমি মাঝখানে পড়ে গেছি, একদিকে তুমি, অন্যদিকে বাবা মা। আমি চাই না এই সম্পর্ক ভেঙে যাক। সম্পর্ক যদি অন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকে, সেটা টিকিয়ে রাখার মানে কি? আপনি তো শিক্ষিত মানুষ, কলেজে পড়ান, ছাত্রদের নিশ্চয়ই ন্যায়ের কথা শেখান। তাহলে নিজের জীবনে অন্যায় মেনে নেবেন কিভাবে? আমি অন্যায় সমর্থন করছি না, আমি চেষ্টা করছি যেন দুদিকে ঠিক থাকে। দুদিক কখনো একসাথে ঠিক থাকে না। যখন একটা দিক ভুল, পণ নেওয়া অন্যায়, আপনি সেটা জানেন। তবুও যদি আপনার পরিবার এই শর্তে অটল থাকে, তাহলে আমি এই বিয়েতে রাজি নই। আপনি কি আমাকে একটুও সুযোগ দেবেন না? আমি আরও একবার চেষ্টা করতে পারি। চেষ্টা করুন, কিন্তু আমার অবস্থান পরিষ্কার। আমি দাদার কষ্টের টাকায় বিয়ে করব না। তিনি যদি আমার জন্য ধার করেন, বাড়ি বন্ধক রাখেন, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি খুব শক্ত মনের মানুষ। শক্ত নই, শুধু নিজের আত্মসম্মানটা বাঁচিয়ে রাখতে চাই। আপনাকে আমি ভালো মানুষ ভেবেছিলাম, আপনার কথায় বিশ্বাস করেছিলাম। তাহলে এখন আর বিশ্বাস নেই? আপনি যদি আপনার বাবা মায়ের অন্যায় আবদারকে থামাতে না পারেন, তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করি? ভালো মানুষ হওয়া শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হয়। আপনি ঠিকই বলেছেন। আমি শেষবারের মতো কথা বলবো বাড়িতে। যদি তারা রাজি না হয়, তাহলে এই সম্পর্ক এখানেই শেষ। আমি একা থাকলেও চলবে, কিন্তু পণের টাকায় আমার সংসার শুরু হবে না। ঠিক আছে, আমি আপনার সিদ্ধান্তকে সমর্থন করি। খুব শীঘ্রই আপনাকে জানাবো।
গোপাল, সব সময় এত চিন্তা করিস কেন? দূর থেকে দেখেই বুঝলাম তোর মাথার উপর ঝড় বইছে। তুই তো আমার সমস্যার কথা সব জানিস, তোকে আর নতুন করে কি বলবো? বুঝেছি, মিতার বিয়ের ব্যাপারটা, তাই তো? আর কি, 2 লক্ষ টাকা জোগাড় করা কি মুখের কথা? যত জায়গায় গেছি সবাই শুধু আশ্বাস দেয়, হাতে টাকা দেয় না। শোন, এটা তোর জন্য। এটা কি? খুলে দেখ। এত টাকা? 1050 রয়েছে। এর চেয়ে বেশি পারলাম না রে বন্ধু। জমি বন্ধক রেখে আর একটু সঞ্চয় ভেঙে জোগাড় করেছি। তুই পাগল নাকি? তোর নিজের সংসার আছে, তোর বউ তোকে এমনিতেই শান্তিতে থাকতে দেয় না, তার উপর এত টাকা? আরে ধুর, সংসার তো চলবেই, কিন্তু তুই আমার ছোটবেলার বন্ধু। মনে আছে, স্কুলে পড়ার সময় আমি ফি দিতে না পারলে তুই নিজের টিফিনের টাকা জমিয়ে আমাকে দিয়েছিলিস। ওইসব পুরনো কথা এখন কেন তুলছিস? ওটা তো বন্ধুত্ব ছিল। আজও সেটাই আছে। বন্ধুত্ব কি শুধুমাত্র হাসিয়া ঠাট্টার জন্য? কষ্টের সময় পাশে দাঁড়ানোর নামই তো বন্ধুত্ব। তুই 50,000 দিয়েছিস, এটাই অনেক। আমি জানি না কিভাবে তোকে টাকাটা শোধ করব। শোধের কথা বলবি না, সময় হলে ধীরে ধীরে দিয়ে দিবি, না দিলেও বন্ধুত্ব কমবে না। না রে, ধার মানে ধারই। আমি বাকি টাকা জোগাড় করব। হয়তো এনজিও থেকে ঋণ নিতে হবে, হয়তো বাড়ির একাংশ বন্ধক রাখতে হবে, কিন্তু মিতার বিয়েটা দিতেই হবে। তুই কি পণ দেওয়ার পক্ষে? পক্ষে না রে, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করছে। বাবা মায়ের মুখের দিকে তাকাতে পারি না। চাপ তো আছি, কিন্তু ভাবছিস না এই ঋণের বোঝা নিয়ে তোর নিজের সংসার কেমন করে চলবে? জানি, তবু মনে হয় এই সম্বন্ধটা হাতছাড়া করলে হয়তো পরে আফসোস করব। দেবেশ ছেলেটা ভালো। ছেলে ভালো হলে পণ কেন? ভালো মানুষ তো সবসময় ন্যায়ের পাশেই থাকে। হয়তো বাবা মায়ের মুখের ওপর কথা বলতে পারছে না। কি জানি বাপু, তবে যা করবি ভেবে চিন্তা করবি। একবার ভুল করলে সারা জীবন পস্তাতে হবে। তুই একদম ঠিক বলেছিস বন্ধু। বাবা, একটা কথা ছিল আপনার সাথে। বলো বৌমা, কিছু হয়েছে নাকি? বাবা, দেবেশদের বাড়ি থেকে আবার খবর এসেছে। ওদের আত্মীয়রা নাকি অন্য জায়গা থেকে সম্বন্ধ আনছে। বলেছে 2 লক্ষ টাকা যদি দুদিনের মধ্যে ওদের হাতে তুলে দেওয়া না হয় তাহলে তারা দেবেশের বিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে। অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে? এ কেমন কথা? এখানে বিয়ের কথা তো প্রায় পাকা। ওদের কথা পরিষ্কার বাবা, ওরা অপেক্ষা করবে না। বলেছে ছেলের বয়স হচ্ছে, ভালো প্রস্তাব এলে হাতছাড়া করবে না। অনেক মেয়ের বাবারা নাকি দেবেশকে জামাই করবে বলে টাকা নিয়ে বসে আছে নাকি। তাহলে তো সর্বনাশ। এতদিন পর একটা ভালো ঘর পাওয়া গেছে, যদি এই বিয়েটা না হয় সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে? লোকে বলবে মেয়ের বিয়ে দিতে পারলাম না। সমাজ তো কথা বলবেই বাবা, কিন্তু এত টাকা জোগাড় করা কি সহজ কথা? আপনার ছেলে তো দিন রাত চেষ্টা করে যাচ্ছে। চিন্তা করলে তো হবে না বৌমা, টাকা জোগাড় করতেই হবে। তুমি গোপালকে বলো যে করেই হোক টাকার ব্যবস্থা করতে। ধার করুক, ঋণ নিক, বাড়ির একটা অংশ বন্ধক রাখুক, কিন্তু বিয়েটা ভেঙে যেতে দেওয়া যাবে না। বাবা, বন্ধক রাখলে যদি পরে শোধ করতে না পারি, বুঝতে পারছেন কি হবে? এই বাড়িটাই তো আমাদের শেষ সম্বল। সম্বল দিয়ে কি হবে যদি মেয়ের বিয়ে না হয়? এবার বিয়েটা না হলে আমি শেষ হয়ে যাব। আমার তো মনে হচ্ছে বিয়েটা ভেঙে যাওয়া ভালো। দেবেশের বাবা মা খুব একটা সুবিধের বলে তো মনে হলো না আমার। আচ্ছা বৌমা, বিয়ের সময় তোমাকে আমরা যে গয়নাগুলো দিয়েছিলাম সেগুলো বিক্রি করে টাকা জোগাড় করা যায় না? আমার মনে হয় গয়না বিক্রি করলে টাকা উঠে যাবে। না বাবা,
মাফ করবেন, এই গহনা আমি বিক্রি করব না। দিয়ার কথা আমাকে ভাবতে হবে, টাকা দুদিনে জোগাড় হয়ে যাবে। তবে আমি বলি কি, এই ছেলের সাথে বিয়ের চিন্তা বাদ দিন। মিতার বিয়ে আপনি অন্য জায়গায় ঠিক করুন। বুঝতে পেরেছি, তুমি মিতার বিয়ে হোক এটা চাইছো না। কি বলছেন বাবা? আমি মিতাকে নিজের বোনের মতো ভালোবাসি। ওর একটা ভালো জায়গায় বিয়ে হোক, এটা আমি মন থেকে চাই। বৌমা, তুমি এখন আমার ঘর থেকে যাও, আমার এখন কিছু ভালো লাগছে না। ঠিক আছে, আমি আসছি। মা, আজকে কিন্তু স্কুলের বেতন দেওয়ার শেষ দিন। ম্যাডাম কালই বলে দিয়েছিল আজ টাকা না দিলে ক্লাস করতে দেবে না। আজকেই দিতে হবে নাকি? কাল দিলে হয় না মা? তোর বাবা তো অফিসে চলে গেছে, আর আমার কাছে এখন। মা, আমি তো আগেই বলেছিলাম, তুমি বললে পরে দেব পরে দেব। এখন যদি না দিই সবার সামনে আমাকে দাঁড় করিয়ে রাখবে, খুব লজ্জা লাগবে মা। আমি কি ইচ্ছে করে দিচ্ছি না রে? সংসারের অবস্থা তুই কি বুঝবি? এই কদিনে এত টানাটানি যাচ্ছে, মাথা ঠিক থাকছে না। কাল তোর বাবাকে বলবো, কালই দিয়ে দেবে। কিন্তু মা, আজকে বেতন না দিলে ম্যাডাম রাগ করবে। সবাই তো ঠিক মতো বেতন দেয়, শুধু আমাকেই কেন বারবার দেরি করে বেতন দিতে হয়? কি হয়েছে দিয়া? সকাল সকাল কাঁদো কাঁদো মুখে কেন? পিসি, আজ স্কুলের বেতন দিতে হবে। মা বলছে কাল দিতে, কিন্তু আজ না দিলে আমাকে ক্লাস করতে দেবে না। আরে বাবা, তুই এসব নিয়ে মাথা ঘামাস না তো মিতা, আমি সামলে নেব। বৌদি, কত টাকা লাগবে? 1000 টাকা পিসি। টাকা আমি দেব। তুই টাকা কোথায় পাবি? তোর কাছে টাকা আছে নাকি? তোর দাদা তো তোকে হাত খরচের টাকাও দিতে পারে না। আছে বৌদি, আমি দিয়ার বেতনের টাকা দিতে পারবো। এই নে দিয়া তোর স্কুলের বেতন। তুই টাকা পেলি কোথায়? এই যে কাঁথাগুলো সেলাই করছিলাম, মনে আছে? পুরনো শাড়ি দিয়ে বানিয়েছিলাম। পাশের গ্রামের মিনতি কাকি সেগুলো কিনে নিয়েছিল, সেই টাকা। এটা আমার প্রথম উপার্জন বৌদি। পিসি, তুমি আমাকে বাঁচালে, নইলে স্কুলে আমাকে অপমানিত হতে হতো। কিন্তু তুই এই টাকা নিজের জন্য রাখলি না কেন? তোর তো দরকার, তোর নিজেরও ভবিষ্যৎ আছে। আমার ভবিষ্যৎ কি আলাদা কিছু বৌদি? এই বাড়িই তো আমার। দাদা একা কত করবে? দাদাকে সাহায্য করতে পারলে দাদার চাপ কিছুটা কমবে। তুই সবসময় অন্যের কথা ভাবিস, নিজের কথা একবারও ভাবিস না। বৌদি, এখন থেকে আমি কাঁথা সেলাই করে টাকা আয় করব। তুমিও চাইলে আমার মতো কাঁথা সেলাই করে বিক্রি করতে পারো। একদম ঠিক বলেছিস, সবাই মিলে আয় করলে সংসারে কোনো অভাব থাকবে না। মা, আমি এখন আসছি। জামা, সাবধানে যাস, আর মন দিয়ে পড়াশোনা করিস। আজ ম্যাডামকে বলবো আমার পিসি আমাকে বাঁচিয়েছে। জানো মা, আমি কয়েকদিন আগে রাতে জল খাচ্ছিলাম, ঠিক তখন হঠাৎ করে রাধিকা নামের একজন মহিলা আমাকে পরামর্শ দিতে এসেছিল। সে দাদার হয়ে কথা বলছিল। রাধিকা? রাধিকা তো আমার বড় মেয়ে। গোপাল আর রাধিকা যমজ ভাই বোন। ওদের বয়স যখন 5 বছর, তখন রাধিকা সাপের কামড় খেয়ে মারা যায়। 2 ভাই বোনের খুব মিল ছিল। রাধিকা আমার দিদি? আমি তো কোনোদিন শুনিনি, দাদাও তো কোনোদিন কিছু বলেনি। কষ্টে কেউ রাধিকার কথা মুখে আনে না। কাকিমা, দাদা, আপনারা সবাই কেমন আছেন? এসো দেবেশ, বসো। হঠাৎ এই সময় কি মনে করে? এসেছো, ভালোই করেছো বাবা। আমাদেরও তোমার সাথে কথা ছিল। আমি জানি আপনাদের মনে অনেক কষ্ট, তাই আজ নিজে থেকেই এসেছি।
দেবেশ, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিয়েটা আমরা আর দেব না। আমার বাবা মাও আর চাইছে না এই বিয়েটা হোক, তাই এখানেই সব শেষ হোক। তাছাড়া এত টাকা পণ দিয়ে আমার বোনের বিয়ে দেব না। দাদা, আমার বাবা মা ভুল করেছে, বড় ভুল। আমি তাদের অনেকবার বুঝিয়েছি, প্রথমে তারা শুনতে চায়নি। এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তারা আর পণ নেবে না। তাতে কি, আমি আর বিয়েটা করব না। দয়া করে আপনারা না বলবেন না। আমি কথা দিচ্ছি, মিতা আমাদের বাড়িতে ভালো থাকবে। আমি সবসময় ওর পাশে থাকবো। গোপাল বাবা, তুই কি বলিস? আমি আর কি বলবো, মিতা যা বলবে তাই হবে। মিতা, তুই বল এখন কি করব? তোমরা যা ভালো মনে করো তাই করতে পারো। তাহলে বিয়েটা হচ্ছে। তাহলে কাল দেখা যাক, তারা এলে কথা বলবো। ধন্যবাদ কাকিমা, আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। কাল আমরা আসবো।